মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আজ আমরা এর পেছনের কারণগুলো নিয়েই কথা বলবো। ৬০ মিলিয়ন, ভাবা যায়? এটা শুধু একটা সংখ্যা না। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো মানুষের মোট সংখ্যা, আর এর মধ্যে শুধু সৈন্যরাই ছিল না, ছিল অগণিত সাধারণ মানুষও। এটাই কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে কিভাবে পুরো বিশ্ব এমন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আরেকটা যুদ্ধের শেষে, প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। ১৯১৯ সাল একটা শান্তি চুক্তি হলো, কিন্তু সেই শান্তি যেন আর একটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। এই চুক্তিটার নাম ছিল ভার্সাই চুক্তি। উদ্দেশ্য ছিল জার্মানিকে এমন শাস্তি দেওয়া যাতে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু এর শর্তগুলো এতটাই কঠোর আর অপমানজনক ছিল যে জার্মানদের মনে তৈরি হলো এক গভীর ক্ষোভ। যেমন ধরুন আর্টিকেল ৩৩১, যেটাকে বলা হয় ওয়ার গিল্ড ক্লজ। এর মাধ্যমে জার্মানিকে একাই যুদ্ধের সমস্ত দায়ভার নিতে বাধ্য করা হলো। এরপর ছিল ক্ষতিপূরণের বোঝা। জার্মানিকে প্রায় $৩৩ বিলিয়ন জরিমানা করা হলো, আর তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী সবকিছু প্রায় নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা ছিল এক কথায় একটা জাতীয় অপমান, আর অর্থনৈতিকভাবে দেশটাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার মতো একটা ব্যাপার। আর এই বিপুল পরিমাণ ঋণ শোধ করতে গিয়ে জার্মান সরকার প্রচুর পরিমাণে টাকা ছাপানো শুরু করল। ফলাফল ভয়াবহ মুদ্রাস্ফীতি। অবস্থা এমন দাঁড়ালো যে ১৯২২ সালে যে পাউরুটির দাম ছিল ১৬০ মার্ক, মাত্র এক বছরের মাথায় ১৯২৩ সালে সেটার দাম হয়ে গেল ২০০ বিলিয়ন মার্ক। মানুষের সারা জীবনের সঞ্চয় রাতারাতি কাগজের টুকরোতে পরিণত হল। এই যে অর্থনৈতিক হতাশা আর জাতীয় অপমানের ক্ষোভ, এই দুটো জিনিস মিলেমিশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো কিছু চরমপন্থী নেতারা। তাদের মধ্যেই একজন ছিলেন অ্যাডলফ হিটলার। ১৯৩৩ সালে হিটলার আর তার নাৎসি পার্টি জার্মানির ক্ষমতা এলো। হিটলার খুব ভালোভাবে জানত জনগণের দুঃখটা কোথায়। সে এই দুর্দশার সুযোগ নিল, দেশের ভেতরের কাল্পনিক শত্রুদের দায়ী করল, আর জার্মানদের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখালো। তার একটা মূল মন্ত্র ছিল লেবেন্সরাম, মানে লিভিং স্পেস বা বাসভূমি। নাৎসিদের এই মতাদর্শ অনুযায়ী আর্য জাতির টিকে থাকার জন্য এবং নিজেদের বিস্তার করার জন্য আরও জায়গা দরকার। আর এই অজুহাতে জার্মানি তার আগ্রাসী নীতিগুলো জায়েজ করতে শুরু করল। আর এই আগ্রাসন কিন্তু শুধু জার্মানিতেই সীমাবদ্ধ ছিল না। জার্মানি একদিকে যেমন ভার্সাই চুক্তি ভেঙে গোপনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছিল, অন্যদিকে ইতালিতে মুসলিনির ফ্যাসিবাদী সরকার ইথিওপিয়া আক্রমণ করে বসল। আবার এশিয়ায় জাপান ও চীনে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল। মানে পুরো বিশ্বজুড়েই যেন একটা অস্থিরতা তৈরি হচ্ছিল। এরপর জার্মানি একের পর এক এমন সব পদক্ষেপ নিতে শুরু করল যা বাকি বিশ্বের জন্য ছিল একটা বড় পরীক্ষা, কারণ সবাই তখন মরিয়া হয়ে আরেকটা বিশ্বযুদ্ধ এড়াতে চাইছিল। দেখুন ঘটনাগুলো কিভাবে ঘটল। ১৯৩৫ সালে হিটলার ঘোষণা দিল যে জার্মানি আবার নিজেদের সেনাবাহিনী আর বিমানবাহিনী তৈরি করছে। ১৯৩৮ সালের মার্চে একটাও গুলি না চালিয়ে জার্মানি অস্ট্রিয়া দখল করে নিল। ওই একই বছরের সেপ্টেম্বরে মিউনিক চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার একটা অংশ জার্মানিকে দিয়ে দেওয়া হলো। কিন্তু তাতেও হিটলার থামল না। পরের বছর অর্থাৎ ১৯৩৯ সালের মার্চে সে চেকোস্লোভাকিয়ার বাকি অংশটাও দখল করে নিল। আর সবচেয়ে বড় চমকটা এলো আগস্টে, যখন জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন একটা অনাক্রমণ চুক্তির সই করল। জার্মানির এই প্রত্যেকটা পদক্ষেপে ব্রিটেন আর ফ্রান্স তোষণ নীতি নিয়ে চলছিল। তারা ভাবছিল হিটলারকে কিছু ছাড় দিলেই হয়তো সে শান্ত হবে আর যুদ্ধটা এড়ানো যাবে। কিন্তু সবাই যে এই নীতির সাথে একমত ছিল তা কিন্তু না। উইনস্টন চার্চিলের মতো অনেকে বুঝতে পারছিলেন যে এটা একটা বিরাট বড় ভুল। তিনি বলেছিলেন, তোমাদের যুদ্ধ আর অসম্মানের মধ্যে একটাকে বেছে নিতে বলা হয়েছিল। তোমরা অসম্মান বেছে নিয়েছ, তাই তোমাদের যুদ্ধই পেতে হবে। তার কথাই সত্যি হয়েছিল। আর তারপরে এলো সেই চূড়ান্ত মুহূর্ত। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে পোল্যান্ড ভাগাভাগির বিষয়টা নিশ্চিত করে নিল হিটলার। এরপর ১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে বসল। আর এটাই ছিল শেষ সীমা। এই আক্রমণের সাথে সাথেই পুরো বিশ্ব এক ভয়াবহ সংঘাতের মধ্যে ডুবে গেল। এর ঠিক ২ দিন পর ৩রা সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যুদ্ধ ঘোষণা করলেও পোল্যান্ডকে সাহায্য করার জন্য তাৎক্ষণিকভাবে কোনো সৈন্য পাঠানো হল না। ফলে জার্মান আর সোভিয়েত আক্রমণের মুখে পোল্যান্ড খুব দ্রুতই পরাজিত হল।
আর জার্মানি এই যুদ্ধটা শুরু করেছিল এক সম্পূর্ণ নতুন আর ভয়ঙ্কর কৌশলের মাধ্যমে, যার জন্য মিত্রশক্তি একেবারেই প্রস্তুত ছিল না। এই কৌশলের নাম ছিল ব্লিটজক্রিগ বা বিদ্যুৎ গতির যুদ্ধ। এর পদ্ধতিটা ছিল খুবই কার্যকর। প্রথমে ট্যাঙ্কের বিশাল বহর শত্রুর ডিফেন্স লাইন ভেঙে ঢুকে পড়ত। ঠিক একই সময় আকাশ থেকে জার্মান বিমানবাহিনী কমান্ড সেন্টার আর সাপ্লাই লাইনে বোমা ফেলত। আর সবশেষে দ্রুত গতিতে পদাতিক বাহিনী এসে হতভম্ব শত্রু সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলত। কিন্তু এই অবিশ্বাস্য গতির পেছনে একটা গোপন অস্ত্রও ছিল। জার্মান সৈন্যদের প্রায়ই পারভেটিন নামে একটা ড্রাগ দেওয়া হতো। এটা আর কিছুই না, আজকের দিনের ক্রিস্টাল ম্যাথ। এই ড্রাগের প্রভাবে সৈন্যরা ঘুম, ক্ষুধা, ক্লান্তি সব কিছু ভুলে গিয়ে দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যেতে পারত। এই ব্লিটজক্রিগ কৌশলের ভয়াবহতা বিশ্ব প্রথম দেখল ১৯৪০ সালের মে মাসে। জার্মানি ফ্রান্স আক্রমণ করল, কিন্তু তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ম্যাজিনো লাইনকে পাশ কাটিয়ে দুর্গম আর্ডেন্স জঙ্গল দিয়ে। ফরাসি আর ব্রিটিশ বাহিনী এই আক্রমণে এতটাই অপ্রস্তুত ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই ছত্রভঙ্গ হয়ে পড়ে। ফলাফল অবিশ্বাস্য। মাত্র ৬ সপ্তাহের মধ্যে ফ্রান্সের মতো একটা বিশাল শক্তিধর দেশ আত্মসমর্পণ করল। ২২শে জুন ১৯৪০ ফ্রান্স জার্মানি দখলে চলে আসে আর হিটলার হয়ে ওঠে ইউরোপের এক ছত্র অধিপতি। ফ্রান্সের পতনের পর পুরো ইউরোপে তখন জার্মানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শুধু একটাই দেশ বাকি ছিল, গ্রেট ব্রিটেন। প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার বিখ্যাত ভাষণে বলেছিলেন, আমরা সৈকতে যুদ্ধ করব, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। ইউরোপের মূল ভূখণ্ডে জার্মানি অপ্রতিরোধ্য, আর একটা দেশ একাই লড়ছে। সংঘাতটা ততক্ষণে আর ইউরোপীয় থাকেনি, হলে উঠেছে বিশ্বযুদ্ধ। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধ কিভাবে গোটা বিশ্বকে চিরদিনের জন্য বদলে দেবে? যুদ্ধের প্রথম পর্যায় তো শেষ হল, কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের তখনও কেবল শুরু।